গুড মর্নিং, সরি আমার একটু লেট হয়ে গেল। আমরা শুরু করছি এখন। আজকে আমরা ডিসলোকেশন শেষ করে ফেলবো। ডিসলোকেশন তোমাদের হ্যান্ডআউটটা আমি পিডিএফটা আমি দিয়ে দিয়েছি। হ্যান্ডআউটের পিডিএফ আছে, লেকচারের পিডিএফ, তোমাদের সবকিছু দেওয়া আছে এখানে। এখন টিমস এর ফাইলসে যদি যাও, ক্লাস ম্যাটেরিয়ালসের মধ্যে সবকিছু পেয়ে যাবে। আর এই একটা জিনিস, এটা আমি একটা তিনটা এখানে ডেরিভেশন আছে, ইলাস্টিক প্রপার্টিজ, এগুলো তোমরা একটু নিজেরা করে নিতে হবে। এটা আমি আজকে এটা আমি করাবো না। যখন আমাদের একটা ডিসলোকেশন থাকে, তখন যেখানে আমাদের এক্সট্রা হাফ প্লেনটা থাকে সেই জায়গায় একটা কম্প্রেসিভ স্ট্রেন তৈরি হয়, তো কম্প্রেসিভ স্ট্রেস হয়ে বলে। আর নিচের অংশটুকু যে জায়গাটা এরকম ফাঁকা থাকছে সেই জায়গায় আমাদের একটা টেনশন তৈরি হচ্ছে। এই আস্তে আস্তে আমাদের তিনটা ডেরিভেশন আসছে। ডেরিভেশন গুলো আমি তোমাদের যে হ্যান্ড আউট দেওয়া আছে ওখানে একদম পুরোপুরি করে দেওয়া আছে। হ্যান্ড আউটটা মধ্যে ডেরিভেশনটা পুরোপুরি করে দেওয়া আছে। একটা স্ক্রু ডিসলোকেশনের জন্য যদি আমরা চিন্তা করি, এরকম একটা সিলিন্ড্রিক্যাল কন্ডিশনে কি হবে, পুরো একটা স্ক্রু ডিসলোকেশনের জন্য, এটা না, একটা স্ক্রু ডিসলোকেশনের জন্য আমাদের সেখানে করে দেওয়া আছে। এখানে যে একটা দেখো স্ক্রু ডিসলোকেশন, এটার জন্য আমাদের করে দেওয়া আছে। আর তারপর এনার্জি অফ ডিসলোকেশন একইভাবে এটা ডেরিভেশনও আমাদেরকে করে দেওয়া আছে। আমাদেরকে একটা স্ক্রু ডিসলোকেশনের জন্য কত হয় এনার্জি অফ ডিসলোকেশন, সেটাও একটা ডেরিভেশন করে দেওয়া আছে। আর হচ্ছে আমাদের একইভাবে ডিসলোকেশন গুলো কি পরিমাণ তার উপরে ফোর্স তার উপরে করে, সেটা হচ্ছে টাও জিবি বাই 2r, এটাও আমাদেরকে এখানে করে দেওয়া আছে। এই তিনটে এক্সপ্রেশন তোমরা নিজেরা করে নেবা। আর ফোর্সেস অন ডিসলোকেশনটা এটা আমি নেক্সট ক্লাসে একটু বলবো। এই এই টাও জিবি বাই সরি টাও ইকুয়ালস টু জিবি বাই 2r, জি হচ্ছে শিয়ার মডুলাস, বি হচ্ছে বার্গার সেন্টার, আর হচ্ছে আমাদের ওখানকার ডিসটেন্সের রেডিয়াস। তো এখন এই জিনিসগুলো, এই তিনটা, একটা হচ্ছে ফোর্সেস অন ডিসলোকেশন, এনার্জি অফ ডিসলোকেশন, আর হচ্ছে এই ডিসলোকেশনের মধ্যে তার স্ট্রেস গুলো ডিস্ট্রিবিউশনটা আমরা কিভাবে করবো। বিভিন্ন রকমের আমাদের স্ট্রেসের কম্পোনেন্ট যেগুলো আসছে, সেই স্ট্রেস স্ট্রেনের কম্পোনেন্ট গুলোর একটা এক্সপ্রেশন ডিরাইভ করে স্ক্রু ডিসলোকেশনের জন্য। সবগুলো স্ক্রু ডিসলোকেশনের জন্য এগুলো আমরা দেখবো। আর এজ ডিসলোকেশন গুলো আমরা ডিরাইভ করবো না, জাস্ট আমরা জেনে রাখবো যে কিভাবে করে আমরা এজ করতে পারি। কারণ কয়েকটা অঙ্ক তোমাদের হ্যান্ড আউটে করে দেওয়া আছে, সেই ম্যাথ গুলোর জন্য আমাদের লাগবে। আরো যে একটা ম্যাথ হতো আমি সামনের ক্লাসে সুযোগ প্ল্যান করাতে পারি, সেটার জন্য লাগবে। তো ইন্টারসেকশন অফ ডিসলোকেশন আমাদের হয়ে গেছে। এখন আমরা আসি সোর্সেস অফ ডিসলোকেশন। ডিসলোকেশনের সোর্স গুলো কি, কিভাবে ডিসলোকেশন কে মাল্টিপ্লিকেশন হয়, ডিসলোকেশন পাইল আপ কি, কার্ল নাম্বার অফ স্ট্রেস কি। এটা এটা যদি সময় থাকে আমরা এটা করব, না হলে এটা আমরা বাদ দেব। এটা হচ্ছে মিনিমাম কি পরিমাণ স্ট্রেসটা পেলে সে জায়গায় আমাদের ডিসলোকেশন গুলো কিভাবে তৈরি হয় সেটার একটা এক্সপ্রেশন আর কি। আমরা আগে সোর্সেস অফ ডিসলোকেশনটা দেখি। ডিসলোকেশন গুলো আসলে কিভাবে তৈরি হয়। সোর্সেস অফ ডিসলোকেশন হচ্ছে, এখন আমাদের ডিসলোকেশন কিভাবে তৈরি হতে পারে। আমাদেরকে যদি ডিসলোকেশন যদি চিন্তা করি, ডিসলোকেশন একটা যদি হোমোজেনাস নিউক্লিয়েশনের কথা যদি চিন্তা করি, আমাদের মনে করে একটা ক্রিস্টাল আছে, ক্রিস্টালটাকে আমরা ইলেকট্রিক্যালি তাকে স্ট্রেন করলাম। ইলেকট্রিক্যালি স্ট্রেন হওয়ার পরে তখন কি হলো, এই যে এই ধরলাম এই একটা প্লেনের উপরে দুইটা আমাদের অ্যাটম প্লেনের উপরে দুইটা আমাদের লেয়ার আমাদেরকে মনে করে এরকম করে শেয়ার হয়ে আলাদা হয়ে গেল, কেটে আলাদা হয়ে গেল। হয়ে গেলে আমাদের এখানে একটা ডিসলোকেশন তৈরি হলো, আমাদের এখানে একটা ডিসলোকেশন তৈরি হলো, হয়ে আমরা এই ডিসলোকেশন গুলো যে যার মতো করে মুভ করতে থাকবো। কিন্তু আসলে এটা খুবই আনলাইকলি, এই ঘটনাটা ঘটার চান্স খুব কম, কারণ অনেক বেশি পরিমাণে স্ট্রেস তোমার দিতে হবে। তুমি যদি
একবারে পুরো একটা ক্রিস্টালের লেয়ারের ভিতরে তুমি যদি এরকম ভাবে করে পুরোটাকে শেয়ার করে বন্ড গুলো এভাবে করে আলাদা করতে চাও, সেজন্য হোমোজেনাস নিউক্লিয়েশন। হোমোজেনাস হলে কি হবে, আমাদের কোনো ধরনের এক্সটার্নাল বায়াস ছাড়াই একটা জায়গার ভিতরে সব জায়গাতে একইভাবে আমাদেরকে হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমাদের ঘটবে না। তো হোমোজেনাস নিউক্লিয়েশন হওয়ার চান্স খুবই কম থাকবে। আর মেইনলি যেটা হবে সেটা হচ্ছে হেটেরোজেনাস নিউক্লিয়েশন। হেটেরোজেনাস নিউক্লিয়েশন কিভাবে হতে পারে, গ্রেন বাউন্ডারিতে হতে পারে, সিঙ্গেল ক্রিস্টাল যদি সারফেসে যদি কোনো স্টেপ থাকে সেখানে হতে পারে, বিভিন্ন রকমের ইনকোহারেন্ট ইন্টারফেস যদি থাকে, যেরকম মনে করো ম্যাট্রিক্স এবং প্রেসিলিটের ভিতরে আমরা জানি কি কোহেরেন্ট, সেমি কোহেরেন্ট, ইনকোহেরেন্ট, এরকম আমাদেরকে ইন্টারফেস থাকে, ঠিক আছে? দুটো মাঝখানে বন্ডিং গুলোতে আমাদের কোনো ইন্টারফেস তৈরি হয়, একটা সারফেস থাকে, সেখানে আমাদের প্রচুর পরিমাণে ডিসলোকেশন তৈরি হয়। এখানে দেখো, এই যে একটা দেখা যাচ্ছে যে এই যে গ্রেন বাউন্ডারির একটা এন্ড থেকে এখানে দেখো, এখানে দেখা যাচ্ছে যে এই যে ডিসলোকেশন গুলো বের হচ্ছে, এই যে ডিসলোকেশন এমিট করছে, এই যেভাবে করে ডিসলোকেশন গুলো লাইন হিসেবে দেখানো আছে টিএম এর ইমেজ, এইভাবে করে করে আমাদের এখান থেকে ডিসলোকেশন গুলো এমিট করছে। এটা একটা ছবি দেখানো হলো। তো তো গ্রেন বাউন্ডারি গুলো, এটা কি গ্রেন বাউন্ডারি গুলো কি, আমাদের একটা ক্রিস্টাল, এই একটা ক্রিস্টাল, এই আর একটা ক্রিস্টাল, তার মাঝখানে যে বাউন্ডারি সেটা সবচাইতে, সেটা কি হতে পারে, এটা মনে করো আমাদের হতে পারে এফসিসি, কিন্তু এই জায়গাটাতে ক্রিস্টাল গুলোর ওরিয়েন্টেশন থেকে শুরু করে সবকিছু উল্টো পাল্টা হয়ে থাকে, ঠিক না? এটা একটা ডিফারেন্ট স্টেটে তারা থাকে। তো এই জায়গাতে আমরা আস্তে আস্তে দেখবো প্রেসিপিটেশন হার্ডেনিং করানোর সময় যে এই জায়গাগুলোতে আসলে অলরেডি বেশ কিছু ডিসলোকেশন তৈরি হয়ে থাকে। তো ডিসলোকেশন যখন মুভ করতে থাকে তখন এখানে এসে তারা এই গ্রেন বাউন্ডারিতে এসে তারা সিঙ্ক করতে পারে, বা গ্রেন বাউন্ডারি থেকেও তারা ডিসলোকেশন তৈরি হতে পারে। কিভাবে তৈরি হতে পারে আমরা একটু পরে দেখছি। একইভাবে সারফেসের থেকে বিভিন্ন রকম সারফেস থেকেও আমাদেরকে গ্রেন বাউন্ডারি থেকে যেভাবে করে ডিসলোকেশন তৈরি হচ্ছে, একইভাবে বিভিন্ন রকম সারফেস থেকেও আমাদের ডিসলোকেশন তৈরি হতে পারে। মনে করো ডিসলোকেশন মুভ করতে করতে এইটাকে একটা বাউন্ডারি ধরলাম, এখানে এসে এই জায়গায় এসে যখন ডিসলোকেশন গুলো জমা হতে থাকলো, সে একটা ফোর্স এক্সট্রাক্ট করতে দিচ্ছে, একটা ফোর্স সে দিচ্ছে। এই ফোর্সের কারণে দেখা গেল যে আমার ম্যাটেরিয়ালটার ভিতরে ডিফর্মেশনের কন্টিনিউটি করার জন্য অন্য আরেকটা গ্রেন, এটা গ্রেন নাম্বার 2, এটার ভিতরে বেশ কিছু আমাদের ডিসলোকেশন ব্যবহার করে জেনারেট করে যাচ্ছে, করে সেই ডিসলোকেশন গুলো মুভ করছে। এইভাবে করে গ্রেন বাউন্ডারি, সারফেস, তারপর হচ্ছে এইভাবে করে আমাদের ডিসলোকেশন গুলো আমাদের তৈরি হতে পারে। একইভাবে আমাদের হেটেরোজেনাস সোর্স গুলো কোথায় হতে পারে, একটা মনে করো পার্টিকেল আছে, একটা প্রেসিপিটেট আছে, তো বা গ্রেন বাউন্ডারি ট্রিপল পয়েন্ট আছে, সেইগুলোতে এসে যখন আমাদের এরকম ডিসলোকেশন এসে কিছু জমা হয়, সেগুলো হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেটর হিসেবে তারা কাজ করে। তারা যখন এই যে একটু আগে যেটা বলছিলাম ডিসলোকেশন পাইল আপ হলো, পাইল আপ হয়ে গেলে তারা স্ট্রেস কনসেন্ট্রেটর হিসেবে কাজ করবে। স্ট্রেস কনসেন্ট্রেটর হলে তারা কি করবে, নিয়ার বাই গ্রেইনে অথবা গ্রেন বাউন্ডারিতে তারা নতুন করে কিছু ডিসলোকেশন মুভ করাবে। এখানে এসে ডিসলোকেশন আটকা পড়ে গেল, ডিসলোকেশন গুলো দেখা গেল আটকা পড়ে গেল, কিছু ডিসলোকেশন গুলোকে তখন এই পাশে এই গ্রেন বাউন্ডারিতে কিছু ডিসলোকেশন যেগুলো যদি থেকে থাকে, যেগুলো কোনো মুভ করছিল না, তারা সেগুলোকে মোবাইল করে ফেলবে, সেগুলো মোবিলিটি অ্যাচিভ করবে, করে সেগুলো মুভ করতে থাকবে। এভাবে করে করে আমাদের ডিসকাশন মুভ করে। আমি একটু শর্টকাটে বললাম, কিন্তু এটা আর একটু সুন্দর করে আরো একটু ডিটেলস করে বলা আছে, এটা পরে নিতে হবে। এখন যেটা হচ্ছে ডিসলোকেশন, আমাদের ডিসলোকেশনের মাল্টিপ্লিকেশন কি হচ্ছে। তো ডিসলোকেশনের হচ্ছে ডিসলোকেশন মনে করো স্লিপের মাধ্যমে ডিসলোকেশন মুভ করছে। তো এখন আমাদেরকে দেখা গেল যে একটা আচ্ছা, একটা সারফেস, একটা স্লিপ ব্যান্ড যদি হয়, স্লিপ ব্যান্ড কি ছিল, মনে করে আমরা স্টেপ যদি থাকে, মনে করো এইভাবে করে করে এই একটা ক্রিস্টাল ছিল, আমরা একদম শুরুর দিকে দেখছিলাম কি হয়, তারা এইভাবে করে আমাদের ক্রিস্টালের ভিতরে আস্তে আস্তে এইভাবে করে করে আমাদেরকে তারা স্টেপ তৈরি করে করে তারা মুভ করছে। এই করে যে তারা যখন মুভ করতেছে, তো আমাদের কতগুলো লাগে, একটা কমপক্ষে অ্যাটলিস্ট দেখা গেলো যে 1000 ডিসলোকেশনের মতো যদি মুভ করে, তাহলে হয়তো আমরা একটা স্টেপ আমরা তৈরি করতে পারতেছি, ঠিক আছে? তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের মিনিমাম 1000-এর মতো ডিসলোকেশন যদি আমরা মুভ করাই, তাহলে হয়তো আমাদেরকে একটা স্টেপ আমরা পাচ্ছি। এরকম অনেকগুলো স্টেপ যখন তারা একসাথে থাকবে, তখন আমরা এটাকে আমরা স্টেপগুলোকে আমরা টিএম ছাড়া দেখবো না,
স্টেপগুলো যখন আমরা স্লিপ অনেকগুলো যখন একসাথে হবে তখন তারা কি করবে, একটা ব্যান্ডের মতো করে থাকবে। এবং যখন একটা ব্যান্ডের মতো থাকবে তখন সেটা আমরা অপটিক্যাল মাইক্রোস্কোপ, ওই যে মেটালোগ্রাফি যে মাইক্রোস্কোপ দিয়ে দেখেছো তোমরা মেটালোগ্রাফি করার সময়, সেশনাল করার সময়, সেই মাইক্রোস্কোপে আমরা এগুলো ধরা পড়বে। তো এখন এটা কিভাবে হয়, তো ডিসলোকেশন মনে কিভাবে হচ্ছে, এখন এত ডিসলোকেশন আসবে কোত্থেকে, ম্যাটেরিয়ালের ভিতরে ডিসলোকেশন গুলো আসবে কোত্থেকে, কিছু ডিসলোকেশন মনে করে যে গ্রেন বাউন্ডারি থেকে আসলো, স্ট্রেস, তারপর হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেটর গুলো যেখানে থাকবে, যেরকম মনে করো প্রেসিপিটেট, সেখান থেকে আসবে। বাকিগুলো কোথা থেকে আসবে, বাকিগুলো আসবে নতুন করে ডিসলোকেশন মনে করো একটার সাথে আরেকটা যখন ধাক্কাধাক্কি করছে তখন তারা কি করবে, ডিসলোকেশনের মাল্টিপ্লিকেশন হবে, ডিসলোকেশনের মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হবে মানে ওই ডিসলোকেশন গুলো থেকে নতুন নতুন করে ডিসলোকেশন জেনারেট করবে। নতুন যদি ডিসলোকেশন জেনারেট না করতো আসলে আমরা ওই যে স্ট্রেন হার্ডেনিং এর যে পার্টটা ইয়েল্ড এর পরে যে এখানে ধাম করে বেড়ে গেছে এই যে এই অংশটুকু, হ্যাঁ, স্ট্রেন হার্ডেনিং এর যে অংশটুকু আছে সেটা আমরা পেতাম না, এই মাল্টিপ্লিকেশনের কারণে আসলে আমরা পাচ্ছি। এই আইডিয়াটা হচ্ছে ফ্র্যাঙ্ক রিড, ওনাদের ফ্র্যাঙ্ক রিড মেকানিজম বলা হচ্ছে। ফ্র্যাঙ্ক রিড মেকানিজমটা আসলে কি, মনে করো একটা দুটো ডিসলোকেশন আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে তোমার ডিসি, তো এবং বিসি একটা অংশ। এই ডিসলোকেশনটাতে এ বি ডিসি অংশটুকু হচ্ছে মনে করো এই পয়েন্টে পিন্ড হয়ে আছে, কি হয়ে আছে, পিন্ড, তারা এই অংশে তারা পিন্ড হয়ে আছে, লকড হয়ে আছে। তো এখন আমার বার্গার সেটা হচ্ছে এটা, তো এখন তাহলে যদি এই জায়গায় যদি কোনো কারণে তারা লকড হয়ে যায় তখন আমাদের কি হবে, যদি যখন আমি স্ট্রেস কন্টিনিউ করব, স্ট্রেস কন্টিনিউ করলে কি হবে, এই অংশটুকুকে আস্তে আস্তে তারা বেন্ড হওয়া শুরু, এখানে তো এখানে আটকে আছে, এখানে আটকে আছে, তুমি চিন্তা করো দুই হাত দিয়ে দুটো একটা ইলাস্টিককে দুইটা আঙ্গুল দিয়ে দুই জায়গায় ধরে রাখলে মাঝখানে টান থাকলে যা হবে, সরি, মাঝখান থেকে টান থাকলে যা হবে তাই, এই জায়গাটা আস্তে আস্তে বেন্ড হয়ে থাকবে। এভাবে করে আস্তে আস্তে যত করে এরকম টান থাকবে সে আস্তে আস্তে বেন্ড হয়ে থাকবে, বেন্ড হয়ে দেখা যায় কি এইটা তার চারদিকেও এইভাবে করে করে তারা বাঁকা হয়ে সেটাকে এক্সপান্ড করছে, বড় করছে, লাইনটা আস্তে আস্তে বড় করতে থাকে। ওই যে আমরা টাও যে একটা করেছিলাম জিবি করে নেই, মানে আমরা করে নিতে বলেছি জিবি/2r, এই টাও পরিমাণ তার যখন আসবে সে রেডিয়াসটাকে আস্তে আস্তে করে সে চেঞ্জ হতে থাকবে, রেডিয়াসটা চেঞ্জ করে সে আস্তে আস্তে এখানেও এক্সপান্ড করতে থাকবে, লাইন টেনশনের জন্য সে এক্সপান্ড করতে থাকবে, এদিকেও সে আসলে এটাও এক্সপান্ড করতে থাকবে। এইভাবে যদি এক্সপান্ড করতে থাকে, আমরা এটা কি ছিল, একটা এজ ডিসলোকেশন ছিল, এক্সপান্ড করছে, করতে করতে যখন আরো এক্সপান্ড করবে মনে করো এরকম কাছাকাছি যখন লেগে যাবে তখন কি হবে, যখন তারা এরকম লেগে যাবে গায়ে গায়ে, এটা মনে করছিল পজিটিভ, এটা মনে করছিল নেগেটিভ এজ ডিসলোকেশন, তাহলে এই অংশটুকু কি হবে, মিলে যাবে না কৌশিক? জি স্যার। এইটা যদি মিলে যায় তার মানে কি হবে, স্যার কমপ্লিট হয়ে গেল না একটা হ্যাঁ, তার মানে আমাদের এইটা নাই, এখানে এখানে শেষ হয়ে গেল, এখানে শেষ হয়ে গেল, তার মানে আমাদের কি হয়ে গেল, ডিসলোকেশনটা রিমেইনিং থাকবে হচ্ছে এইভাবে করে আমাদের একটা অংশ থাকবে। আর এইটা যেটা সে কি করলো, সে এরকম করে আমাদেরকে একটা লুপ তৈরি করলো, ঠিক আছে, সে একটা লুপ তৈরি করলো। এখন তার এই জায়গায় এই যে মাঝখানে এটা কিন্তু আর নাই, তার মানে এটা কিন্তু এই এই বিসি অংশটা আবার আলাদা হয়ে গেল, বিসি অংশটা আবার আলাদা হয়ে গেল, আবার যখন সে ফোর্স পাবে তখন সে আবার এই ঘটনা ঘটাবে, আবার এরকম করে সে বাঁকা হয়ে থাকবে, হয়ে এরকম হয়ে আবার এই দুটো অংশ কাছাকাছি আসবে, এসে আবার মিলে যাবে, মিলে গেলে আবার আরেকটা লুপ তৈরি করবে, লুপ তৈরি করে বিসি তো আর মুক্তি নাই, বিসি আবার বিসি থেকে যাবে, সে এরকম করে 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 লুপ তৈরি করলো, এইগুলো হচ্ছে ডিসলোকেশন লুপ। বেসিক্যালি এই লুপ গুলো থেকে আমরা ডিসলোকেশন গুলো পেতে থাকবো, প্রচুর একের পর এক এরকম করে করে আমাদের লুপ তৈরি হতে থাকবে, লুপ তৈরি হতে থাকবে, লুপ তৈরি হতে থাকবে, লুপ তৈরি হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ঠেলতে থাকবা ততক্ষণ পর্যন্ত এই জায়গাতে স্ট্রেস কনসেন্ট্রেটর হয়ে তারা মানে কনসেন্ট্রেশনের কারণে তারা পিন্ড হয়ে আছে, মনে করো কোনো একটা পার্টিকেল বা কোনো একটা কিছু কারণে তুমি পিন করে আছে,
যতক্ষণ সে প্রিন্ট হয়ে থাকবে ততক্ষণ সে কি করবে, সে আমাদের জেনারেটর কি করে, ইলেকট্রিসিটি জেনারেট করছে না, সেরকম করে সেও একটা জেনারেটর, ডিসলোকেশন জেনারেটর, সে বসে বসে ডিসলোকেশন জেনারেট করতে থাকবে। বুঝে গেছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক সময় এক্সামিনার পরীক্ষায় দেয় এটাই, তাই শুনেছি। এটা একটু এখানে এক্সপ্লেনেশন করা আছে, দরকার নেই। এখন বলো তো, এই যে এই ছবিটা আমার একটু এক্সপ্লেন করে দাও তো, এখানে কি ছিল? কে করবা? মনে পড়ে ছবিটা? এই তারিফ, মোহাম্মদ তারিফ, জি স্যার। একটু ট্রাই করি আমরা ছবিটা এক্সপ্লেন করার। স্যার পারবো না, মনে হয় ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, আতিক সাহা করবে? স্যার স্যার আরেকবার একটু বুঝাই দিলে ভালো হতো স্যার। এটা তো বুঝাই নেই, আরেকবার বুঝাবো কেন, এখনো তো বুঝাই নেই। মানে স্যার এটা মনে নাই স্যার কি। আচ্ছা তাহলে হিরণময়, ইয়েস স্যার। ইয়েস স্যার না অ্যান্সার চাই। স্যার এখানে মানে মোটামুটি গতদিন যেটা পড়ছিলাম জিনিসটা ওইটার মতো মানে ওইটার মতো লাগতেছে দেখতে, বাট মানে আমরা ওইটার মধ্যে টোটাল মানে প্লেন গুলা 90 ডিগ্রি করেছিল, একটা তো ছিল একই প্লেনে, আর একটা ছিল মানে কিং যেটা, আর জগ যেটা ছিল সেটা ছিল মানে ডাবল প্লেন চেঞ্জ হইতো। এটার মধ্যে স্যার জিনিসটা ইনক্লাইন অবস্থায় আছে এরকম লাগতেছে দেখতে আর কি। মানে শোনো, প্রথমে ডিসলোকেশন হলো আমার এই প্লেনে, মনে করো ডিসলোকেশন হলো, হ্যাঁ জি স্যার। ঠিক আছে, ক্রস স্লিপ হলো। ক্রস স্লিপ কি মনে আছে তো, ইন্টারসেক্টিং প্লেন যখন থাকবে, মনে করো স্লিপ হচ্ছে, স্লিপ হতে থাকতে থাকতে যখন সে তার ইন্টারসেক্টিং আরেকটা প্লেন পাবে, তখন স্ক্রু ডিসলোকেশন সেই প্লেনে মুভ করে যাবে, করে যাবে। এক্সপান্ড করে যাবে, ঠিক না? মানে এক্সপান্ড জি করবে, স্যার। ডিফর্মেশনটা মনে করো সে এদিকে করে, ডিফর্মেশনটা মনে করো সে এদিকে হচ্ছে, হ্যাঁ সে মনে করে ডিফর্মেশন হয়ে হয়ে এইভাবে করে করে সে আস্তে আস্তে গেল, হয়ে যখন মনে করো এইটা পুরোটা কমপ্লিট করলো, করে সে কি করলো, সে যদি এখানে ইন্টারসেক্টিং একটা পায়, সে এখানেও এক্সপান্ড করে যাবে। এখন মনে করো জি এই স্যার। এক্সপান্ড করতে যাওয়ার সময় দেখা গেল যে সে এই জায়গাটাতে আরেকটা ইন্টারসেক্টিং প্লেনে সে মুভ করতে না পারে, সে লক হয়ে গেছে। তখন কি করবে, সেইখানেও আমাদের ফ্র্যাঙ্কলিন তারা ওইখানেও আমাদের জেনারেট করতে থাকবে, ঠিক আছে? জি স্যার। এটা হচ্ছে বেসিক আইডিয়াটা, আমরা একটু এটা পড়ে নেব। তার মানে আমরা কি দেখলাম, ডিসলোকেশন সোর্স, যেটা ডিসলোকেশনের সোর্স আমাদের কি কি ছিল বলতো হিরণময়? একটা ছিল হোমোজেনিয়াস, আর একটা ছিল হেটেরোজেনিয়াস, তাই না? জি স্যার। হেটেরোজেনিয়াসে আমরা দেখলাম গ্রেন বাউন্ডারি, তারপর হচ্ছে সারফেসের স্টেপ, তারপর আমরা দেখলাম হচ্ছে স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণেও হতে পারে। স্ট্রেস কনসেন্ট্রেশন কে দিতে পারে, একটা নাম বলো তো, কারা স্ট্রেস কনসেন্ট্রেশন দিতে পারে? স্যার স্ট্রেস কনসেন্ট্রেশন তো অনেকগুলো ডিসলোকেশন একসাথে যদি আমার মানে পাইল আপ হয়ে যায় সেই ক্ষেত্রে তো স্যার স্ট্রেস হ্যাঁ, কনসেন্ট্রেশন বেড়ে যায়। কারা দিতে পারে, যেরকম একটা প্রেসিপিটেট একটা পার্টিকেল যদি থাকে, জি স্যার। তারা আমাদেরকে ওরকম করে স্ট্রেস কনসেন্ট্রেশন দিতে পারে। বা কনসেন্ট্রেশন তুমি বাড়ায় মনে দিতে করো পারে। কম্পোজিট তৈরি করেছো, সেখানে ফিলার যেগুলো আছে সেগুলো আমাদেরকে কনসেন্ট্রেটর হিসেবে কাজ করতে পারে। বা মনে করো অনেকগুলো সলিড কোনো কারণে এক জায়গায় জমা হয়ে গেছে, দলা পেকে গেছে, ওইখানে স্যার হ্যাঁ ডিসলোকেশন বাধা পাওয়া যাবে, সেই জায়গাতে পাইল আপ হ্যাঁ হয়ে যেতে পারে। হ্যাঁ, সলিডও যদি একসাথে অনেকগুলো জমা হয়ে যায়, তখনও আমাদের এই ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, জি স্যার। তাহলে এটা করে আমাদের ডিসলোকেশনের সোর্স। আচ্ছা ঠিক আছে, ডিসলোকেশনের ব্যাপার তৈরি হলো, এখন মাল্টিপ্লিকেশন কি হবে, মানে ডিসলোকেশনের সংখ্যাটা অনেক বাড়বে। স্ট্রেন হার্ডেনিং যখন হয় তখন হচ্ছে ডিসলোকেশন মাল্টিপ্লিকেশন হয়, খালি নতুন তৈরি হলে হবে না, তারা যেখান থেকে তৈরি হচ্ছে মানে ওই সোর্সগুলো দেখা যাচ্ছে আমাদেরকে একটা ডিসলোকেশন নিয়ে আরো অনেকগুলো ডিসলোকেশন তৈরি করছে, সেটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন।
এইখানে যেরকম এই যে একটা ডিসলোকেশন, হ্যাঁ, এই একটা ডিসলোকেশনে অনেকগুলো ডিসলোকেশন তৈরি করছে না? জি স্যার। এইটার কারণেই কিন্তু আমাদের স্ট্রেন হার্ডেনিংটা পাচ্ছি আমরা। যদি খালি সোর্স থেকে আসতো তাহলে কত আর বাড়তো, কিন্তু এইভাবে করে তারা মাল্টিপ্লিকেশন হচ্ছে, যখন তাদের ইন্টারাকশন হচ্ছে প্রচুর পরিমাণে মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে হয়ে এটা আমরা কি স্যার সেই একটা আমরা একটা পাই। আদি অবস্থা থেকেই শুরু করে ওই জিনিসটা জাস্ট মানে আরো বেশি আস্তে আস্তে এক্সপান্ড করতেছে? এক্সপ্যান্ড করতেছে না, নতুন নাম্বার তৈরি হচ্ছে। মনে করো একটা এই ডিসলোকেশনটা মুভ করছে, হ্যাঁ, মনে করো এই ডিসলোকেশনটা তুমি স্ট্রেস দিচ্ছ, সে মুভ করছে, মুভ করে করে এই জায়গাতে এসে মনে করো এখানে একটা পার্টিকেল ছিল, এখানে কটা মনে করো সলিড ছিল, সে এইখানে এসে আটকা পড়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত সে এনাফ ফোর্স পাচ্ছে জি এখান স্যার, থেকে মুক্তি পাওয়ার জন্য, দেখে সে ততক্ষণ পর্যন্ত করতে সে পারবে কি না। করবে, সে মুক্তি পাওয়ার চেষ্টা করতে যেয়ে কি করবে, সে নিজেকে এক্সপ্যান্ড করছে, করে করে নিজেকে যখন এক্সপ্যান্ড করছে, করে এই জায়গাটা মিলে মিলে সে একটা করে ডিসলোকেশন লোক তৈরি করে। সে মনে করে একসময় মুক্তি পেয়ে গেল, মুক্তি পাওয়ার আগে সে আরো 2000 ডিসলোকেশন তৈরি করে দিয়ে সে আবার মুক্তি পেল, মুক্তি পেয়ে একটু আগিয়ে গেল, একটু আগিয়ে যে আবার মনে করে এখানে আবার যে প্রিন্ট হয়ে গেল, কারণ আমরা তো সবাই অ্যালয় ব্যবহার করি, প্রচুর সলিড থাকে তো এখানে, আবার প্রিন্ট হয়ে গেল, তখন কি হলো, সে আরো 1000 তৈরি করলো। 1000 শুধু যে সে একা তৈরি করলো সেটা না, এই যে 1000, সে এখানে যে 1000টা তৈরি হয়েছিল, সেই 1000টা প্রত্যেকটা কিন্তু আবার এখানে এসে আটকা পড়ছে, প্রত্যেকটা না হোক অনেকগুলো এখানে এসে আটকা পড়বে, সেগুলো থেকে আবার 1000টা বা 800টা করে বের হচ্ছে। তার মানে কি নাম্বার সিগনিফিকেন্টলি হায়ার হয়ে যাচ্ছে না? এর জন্য Yes, এটাকে sir. সোর্স না বলে এটাকে বলা হচ্ছে মাল্টিপ্লিকেশন হচ্ছে, ডিসকাশন গুলো আমাদেরকে মাল্টিপ্লিকেশন হচ্ছে। আমরা ক্রস স্লিপ তো আমরা পড়েছি, স্লিপ প্লেন থেকে আস্তে আস্তে করে আমাদের ডিসলোকেশন তৈরি হতে পারবে, এইভাবে করে করে আমরা পারবো। ডিসলোকেশন পাইলআপটা কি? এইটা মনে করে একটা একটা বাউন্ডারি, গ্রেন বাউন্ডারি হতে পারে, একটা পার্টিকুলার বাউন্ডারি হতে পারে, অনেক কিছু হতে পারে, যেটাকে আমি সহজ কথায় বললাম যে অবস্টাকেল। এটা হচ্ছে গ্রেন 1, গ্রেন 2। এরকম ঘটনা যখন ঘটবে, ডিসলোকেশন তৈরি হয়ে সে আঘাত থাকলো, সে সুন্দর সেখানে আটকা পড়ে গেল, আবার এটা হচ্ছে অনেকগুলি ভাবে করে আটকা হয়ে গেল, তাহলে কি হলো, প্রত্যেকটা ডিসলোকেশনেরই তো একটা নির্দিষ্ট ফোর্স আছে, তাই না? তাহলে এখানে যদি ফোর্সটা যদি মনে করো যদি তার এফ এন নাম্বার যদি হয়, তাহলে কি হলো, এন ইনটু ফোর্স, এন ইনটু ফোর্স যখন আসলো, তার মানে হিউজ পরিমাণ এখানে স্ট্রেস কনসেন্ট্রেশন হলো। এই স্ট্রেস কনসেন্ট্রেশন যখন হলো, তখন সে কি করবে, এগুলোকে জমা থাকবে, যদি সুযোগ পায় সেই জায়গাটা ক্র্যাক তৈরি করে ফেলবে। আর ক্র্যাক তৈরি হওয়ার মতো যদি চান্স থাকে, তখন যেটা হয়, স্ট্রেস রিল্যাক্সেশন বলে আমরা একটা টার্ম ব্যবহার করি। স্ট্রেস রিল্যাক্সেশন কি করবে, এখন এইখানে যে পরিমাণ ডিসলোকেশনের যে একটা স্ট্রেস তৈরি হলো, এই স্ট্রেসটাকে আমি রিল্যাক্স করব হচ্ছে পাশের ব্রেইনে কোনোভাবে, সেটার উপরে মনে করো আমি 10টা ডিসলোকেশন তৈরি করে দিলাম। সেখানে আমি যদি কোনোভাবে 10টা ডিসলোকেশন তৈরি করে দেই, তাহলে হচ্ছে আমার এই জায়গায় যে স্ট্রেসটা যেটা হলো, সেই স্ট্রেসটাকে আমি মিনিমাইজ করে দিলাম অন্য একটা ব্রেইনের ভিতরে ডিসলোকেশন তৈরি করতে চেয়ে। যেহেতু স্ট্রেসটাকে আমি যদি মিনিমাইজ করে ফেলতে পারি, তাহলে এই জায়গায় পাইলআপের যে ক্র্যাক হওয়ার চান্স ছিল, সেই চান্সটা কমে যায়। কিভাবে মিনিমাইজ হয়, কিভাবে তৈরি হয়, সেগুলো আমরা আন্ডারগ্রেডে পড়বো না, এগুলো তাহলে ডিসলোকেশন এই পুরো টার্ম ধরে চলতে থাকবে। তো আমরা যেটা বলবো পাইলআপ হয়, পাইলআপ হলে এখানে স্ট্রেস জেনারেট করছে, এখানে যে কনসেন্ট্রেশন হচ্ছে সেইটার কারণে আরেকটা গ্রেনে সে ডিসলোকেশন তৈরি করতে সে সহায়তা করে। এটা হচ্ছে ডিসলোকেশন পাইলআপ। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে আটকায় দিলা, যদি টেম্পারেচার বেশি থাকে তাহলে হয়তো সে এই প্লেন বাদ দিয়ে অন্য একটা প্লেনে সে মুভ করতে পারবে, অন্য একটা প্লেনে উঠে ক্লাইম্ব করে মুভ করতে পারবে, বা এইভাবে করে আরেকটা প্লেনে যে সেইভাবে করে ওই অবস্টাকেলকে বাদ দিয়ে সে মুভ করলো। যদি টেম্পারেচার না থাকে পাইলট তখন কি করবে, হাই টেম্পারেচার না হলে সার্ভার ক্লায়েন্ট হবে না, তখন এইখানে সে জমা হয়ে থাকে, পর ক্র্যাক তৈরি হওয়ার জন্য সিচুয়েশন হলে সেই স্ট্রেসটাকে রিল্যাক্সেশন করবে অথবা অ্যাকোমোডেট করবে। আমরা অনেক সময় অ্যাকোমোডেশনও বলি, অ্যাকোমোডেট তারা করবে, হয় স্ট্রেস রিল্যাক্সেশন হবে বা স্ট্রেসটাকে অ্যাকোমোডেট করবে পাশের আরেকটা ট্রেনের মধ্যে কিছু নতুন করে ডিসলোকেশন তৈরি করে দিয়ে সে এখানকার যে স্ট্রেস যেটা জেনারেট করেছিল সেটাকে সে মিনিমাইজ করার চেষ্টা করবে। আসলে বেসিক্যালি কি হবে, এখান থেকে কিছু ডিসলোকেশন গুলোকে এই যে এইখানে যে বাউন্ডারি আছে, গ্রেন বাউন্ডারি বা অবস্টাকেলের বাউন্ডারি, সেই বাউন্ডারি দিয়ে তারা কিছু মুভ করায় দেবে, গ্রেন বাউন্ডারি ডিসলোকেশন হিসেবে তখন তারা মুভ করে যাবে, প্লেন থেকে তারা গ্রেন বাউন্ডারি চলে যাবে। এখন তো ছিল গ্রেনের ভিতরে ইন্টেরিয়রে, সেখান থেকে তারা গ্রেন বাউন্ডারি ডিসলোকেশন হিসেবে গ্রেন বাউন্ডারি দিয়ে আসলে আসলে বেসিক্যালি সেটাই হয়, মুভ করে চলে যাবে। তো আমরা ওগুলোতে আর না যাই। এই পেয়ার নাম্বারও স্ট্রেসটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এই ল্যাটিস গুলো
ডিসলোকেশনের মুভমেন্টকে কি পরিমাণ বাধা দেয় সেটা একটা মেজারমেন্ট। তো বেসিক্যালি সেটা হচ্ছে এই যে যদি আমরা দেখি আমাদেরকে একটা এটার ভিতরে আমাদেরকে মুভ করতে হলে ধরে ধরলাম বি হয়, দেখা গেল যে আমাকে ক্রিস্টালে মুভ করতে হলে একটা এনার্জি ব্যারিয়ার তাকে পার হতে হচ্ছে, বি ডিস্টেন্স পর্যন্ত তারা একটা এনার্জি ব্যারিয়ার তাদেরকে পার হতে হচ্ছে, যেটা হচ্ছে পিয়ার নামারও এনার্জি ব্যারিয়ার বলা হয়। এই পরিমাণ ব্যারিয়ারটা যখন দেব তখন তার ভিতরে আমরা ওই ল্যাটিসের রেজিস্ট্যান্সটা বাদ দিয়ে সে ডিসলোকেশনটা মুভ করতে হবে। তার মানে ডিসলোকেশনটাকে মুভ করাতে হলে আমাদেরকে পিয়ার নামারও এই পরিমাণ স্ট্রেস আমাকে মিনিমাম দিতেই হবে। এই পরিমাণ ফোর্স বা স্ট্রেস যদি আমরা তার ভিতরে পাই তাহলে আমাদেরকে এই একটা একটা করে ব্যারিয়ার সে আমাদের মুভ করবে। তো বেসিক্যালি মুভ করতেছে যে ব্যারিয়ারটা আমাদের খুব বেশি লাগে না। আমাদের যদি ওই যে হোমোজেনাস নিউট্রিশন হতো তখন আমাদের ব্যারিয়ারটা একদম ইনফিনিটিতে চলে যেত, অনেক উপরে চলে যেত। কিন্তু আমাদের বেসিক্যালি ডিসলোকেশনের মুভমেন্টটা কি হয়, এই একটা ডিসলোকেশনের লাইন সে একটা এটা কি তৈরি করলো বলতো, এই জিনিসটার নাম কি, একটা স্টেপ তৈরি করলো। স্টেপটাকে আমরা কি বলি? কিং। হ্যাঁ, একটা কিং তৈরি করলো, একটা কিং তৈরি করলো। কিং একটা কিং যখন তৈরি হলো, কিংটা হচ্ছে মনে করে এই যে বার্গার সেটের কারণে কিংটা তৈরি হওয়ার পরে কি করবে, এই সিগার মেকানিজম বলা হয়। হ্যাঁ, কিং তৈরি হওয়ার পরে তারা আইডিয়া দিল কিংটা এদিকে এবং এদিকে মুভ করবে। পুরো একটা লাইনকে মুভ করা তোরা যা পরিমাণ কষ্ট যাবে, কিংটাকে যদি এক্সপান্ড করি সেই পরিমাণে কিন্তু তার কষ্ট কম যাবে। আমাদেরকে কিংটা আস্তে আস্তে এক্সপান্ড করলো, কিংটা এভাবে যদি এক্সপান্ড করতে থাকে তার মানে কি হচ্ছে দেখো, আস্তে আস্তে ডিসলোকেশনের লাইনটা ছিল কি এই বরাবর ছিল না, সে এক স্টেপ উপরে উঠে যাচ্ছে না। তার মানে কিংটা যখন কমপ্লিট হয়ে যাবে এইখানেও, যখন আমাদের কিংটা যখন এইখানেও চলে আসবে তাহলে কি হলো, এই ডিসপ্লেসমেন্ট লাইনটা এই বরাবর মুভ করে চলে গেল না? জি স্যার। এইভাবে করে ডিসপ্লেসমেন্ট মুভ করে। মানে ডিসপ্লেসমেন্ট আছে পুরোটা হচ্ছে স্টেপ বাই স্টেপ, ওই যে ক্যাটারপিলার দেখালাম সেটাই, যা হোক যেভাবে হোক তারা আস্তে আস্তে মুভ করে। তার মানে আসলে আমরা এখন কি দেখলাম, ওই যেটা বলেছিলাম যে হাম্প তৈরি হয়, আমরা প্রথম দিকে পড়েছিলাম না, ডিসলোকেশন ক্যাটারপিলার মুভ করছে কি করে, তারা এভাবে করে যাচ্ছে একটা হাম্প তৈরি করে, সেই হাম্পটা আস্তে আস্তে সে মুভ করে সামনের দিকে সরাই নিচ্ছে, এখানে ছিল তারপর হাম্পটা সামনের দিকে আসবে, তারপর আবার সামনের দিকে এখানে আসবে। ডিসলোকেশন কি করছে, সে আসলে বেসিক্যালি একটা কিং তৈরি করছে, সিগার মেকানিজম বলা হচ্ছে। সিগার মেকানিজম কি হচ্ছে, একটা কিং তৈরি করছে, কিংটা দুই পাশে এক্সপ্যান্ড করছে করে তার সুন্দর করে আগায় যাচ্ছে। কারণ কিং তো আমরা জানি কি, সে জিওমেট্রিক্যালি আনস্টেবল, সে আমাদের থাকবে না, সে আস্তে আস্তে এটা ভ্যানিশ হয়ে যাবে, ডিমিনিশ হয়ে যাবে। সে কিভাবে ডিমিনিশ হয়ে যাবে, পুরোটা যখন আরেকটা উপরে চলে গেল তখন আমাদের কিংটা আর থাকলো না, কিংটা আমাদের ডিমিনিশ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা তার বলার কিছু নাই, বলার কিছু নাই, বলার কিছু নাই। এটা তোমরা একটু নিজেরা করে নেবা। লাস্ট টপিকে চলে আসি, টুইনিং। টুইনিং 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 আমরা এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম হচ্ছে স্লিপ। স্লিপে কি ছিল, এই মাত্র বললাম কি, এই যে একটু করে ঠেলে 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 আস্তে 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 করে মুভ করছে। আরেকটা হচ্ছে টুইনিং। টুইনিং এ কি হবে, পুরো সিলিন্ডারের এই একটা যদি সিলিন্ডার হয়, এই একটা ব্লক একসাথে মুভ করে যাবে, একবারে মুভ করে যাবে যদি পার্টিকুলার কিছু ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশন নিড করে। তো দুই রকমের টুইনিং আসছে, একটা হচ্ছে ডিফর্মেশন টুইনিং, একটা হচ্ছে অ্যানিলিং টুইনিং। অ্যানিলিং টুইনিং হচ্ছে আমাদের অ্যানিলিং যখন হয় তখন আমরা কিছু পাই, সেইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ডিফর্মেশন টুইনিংটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্লিপের পরে, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট মেকানিজম অফ প্লাস্টিক ডিফর্মেশন। এটা খুব অল্প স্ট্রেইন লেভেলে, ইনিশিয়াল লেভেলে হয়, মনে করো 0.01 স্ট্রেইনের সময় ম্যাটেরিয়ালের ভিতরে স্লিপ টুইনের মাধ্যমে সে ডিফর্মেশন কন্টিনিউ করে টুইনিং মেথডে। তো একইভাবে এখানে আমাদেরকে তোমার মনে করো হেক্সাগোনাল মেটাল যেগুলো যেরকম জিঙ্ক, ম্যাগনেসিয়াম, এরা হচ্ছে টুইনিং এর মাধ্যমে রুম টেম্পারেচারই করতে পারে। ঠিক আছে, আবার দেখা গেল যে বিসিসি কিছু মেটাল, আয়রন, এরাও হচ্ছে টুইনিং এর করতে পারে। এফসিসি তো অনেক অনেক বেশি ডাক্টিলিটি থাকে, এফসিসির জন্য টুইনিং অত ইম্পর্টেন্ট না, নরমালি হয় ওখানে অ্যানিলিং টুইনিং প্রচুর দেখা যায়, অ্যালুমিনিয়ামে প্রচুর টুইনিং হয়। তো এছাড়া হচ্ছে ইন জেনারেল হেক্সাগোনালে আমাদের এটা বেশি ইম্পর্টেন্ট। টুইনিংটা আসলে কি, আমাদের একটা কমন ভাবে বলা হয় টুইনিংটা হচ্ছে
আর টুইনিংটা হচ্ছে একটা মিরর সারফেস তৈরি করে। আচ্ছা, কি জিনিস? মিরর প্লেন তৈরি করে। কি হচ্ছে এইখানে মনে করো এই আমাদের ক্রিস্টাল গুলো যে কালো সলিড যেগুলো আছে, শেডেড যেটা আছে সেটা ছিল মনে করো আমাদের অরিজিনাল ক্রিস্টাল। কোনো কারণে আমি যদি একটা পার্টিকুলার কনফিগারেশনে আমি যদি তাকে মুভ করাই এই 110 প্লেনের মধ্যে, যদি একটা 111 টুইনিং প্লেন, আমি দেখা গেলো যে কিছু ডিস্টেন্স পরিমাণে আমি এগুলোকে মুভ করাতে পারলাম। যদি এভাবে করে মুভ করাতে পারি তাহলে কি হলো, এই কতগুলো অ্যাটম গুলো একটা পার্টিকুলার ডিস্টেন্সে মুভ করে চলে গেল, মুভ করে তারা এরকম করে ডিসপ্লেসড হয়ে গেল, তারা খানিকটা ডিসপ্লেসড হয়ে গেল। এই যে ডিসপ্লেসমেন্ট যখন হলো, প্রত্যেকটা অ্যাটম দেখো এখান থেকে এই অংশটুকুতে অ্যাটম গুলো আমাদেরকে মুভ করলো। এইখানে যে আমাদের মুভ যেটা করলো, এইটা যখন একসাথে তারা একটা পুরোটা প্লেনের এরকম একটা পার্টিকুলার অংশ তারা যখন মুভ করে নতুন একটা পজিশনে চলে গেল, এইটাকে বলা হচ্ছে টুইন হলো। কি হলো আর একটু পরে আমরা করবো। হ্যাঁ, আর একটু পরে দেখছি। টুইনের একইভাবে টুইনের প্লেন আছে, টুইনের ডিরেকশন আছে। খুব অল্প পরিমাণে আমাদের স্ট্রেনে আমাদের এই ঘটনাটা ঘটে। তো একদম টুইনিং এর সিস্টেম যেগুলো আছে, প্লেন ডিরেকশন সবগুলো আমাদের ফিক্সড পার্টিকুলার অংশ করে। ব্রেনের ভিতরে যদি আমরা দেখি, এই যে দেখো এই অংশগুলো দেখতে পাচ্ছি না আমরা, চিকন 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 ব্রেনের ভিতরে, এইগুলো হচ্ছে আমাদের টুইন। এই টুইন গুলো দেখো এইভাবে করে আমরা টুইন দেখতে পাচ্ছি লম্বা লম্বা করে। একটা গ্রেন যদি থাকে, গ্রেইনের এই এন্ড থেকে এই এন্ড, গ্রেনের এই এন্ড থেকে এই এন্ড, এটাকে আমরা গ্রেনের ভিতরে আলাদা করে কিভাবে ভিজুয়ালাইজ করতে পারছি? অপটিক্যাল দেখতে পাচ্ছি। কারণ কি, এই অংশটুকুর ওরিয়েন্টেশন ডিফারেন্ট। সে গ্রেন ওখানে গ্রেন রোটেট করেছে, এই যে এই জায়গাটাতে গ্রেন গুলো এই দেখো এইভাবে করে যে মুভ করেছে, সে রোটেশন হয়েছে খানিকটা। রোটেশন হওয়ার কারণে এটাকে আমরা আলাদা করে, আমরা একটা গ্রেনের ভিতরেও আমরা তাকে আলাদা করে আমরা দেখতে পাচ্ছি। একই ওরিয়েন্টেশনে থাকলে তো আমরা দেখতে পেতাম না। হ্যাঁ, আমরা একটু ডিফারেন্ট হতে তার ডিফারেন্ট এনার্জি স্টেট হয়ে যায়, আমরা এটাকে আমরা দেখতে পাচ্ছি। এইখানে যদি ছবিটাকে আমরা খেয়াল করি, এটা প্রথম অংশটুকু ছিল অ্যালুমিনিয়াম সিলিকনে একটাতে, আর এটা হচ্ছে টাংস্টেনে। ভিতরে দেখো এই যে বড় বড় যে দাগগুলো দেখতে পাচ্ছ, একদম ব্রেনের ভিতর থেকে এক মাথা থেকে আরেক মাথা, বা এই যে এই গ্রেনটা যদি দেখো, এই গ্রেনের এই মাথা থেকে এই মাথা, অথবা এই গ্রেনটা যদি দেখো, এই গ্রেনটার ভিতরে দেখো এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এইগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের টুইনিং। এই যে দেখো এখানেও দেখো টুইনিং। প্রতিটা গ্রেনের ভিতরে গ্রেনের ওরিয়েন্টেশনের সাথে ডিফারেন্ট করে আমাদের টুইনিং। সরি 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 সরি, না, আমাদের ছোটগুলো টুইনিং না, একটু ভুল করছি, মাথায় গেছে। ছোটগুলো হচ্ছে আমাদের স্লিপ ব্যান্ডের, এগুলো হেভিলি স্লিপ ব্যান্ড। আমি সেজন্য আমি কনফিউজ হচ্ছি যে টুইনিংটা কোথায়। টুইনিংটা হচ্ছে এই যে এটা এটা এটা, সরি আমি ভুল বলেছি। এই যে একটা দেখতে পাচ্ছ, এই যে একটা গ্রেনের এই গ্রেন থেকে, এইটা যদি আমাদের গ্রেন ছিল, এই গ্রেনের এই মাথা থেকে এই মাথা, এটা হচ্ছে টুইনিং। এইগুলো হচ্ছে আমাদের লার্জ স্লিপ ব্যান্ড। অনেকগুলো স্লিপ ব্যান্ড যখন একসাথে আছে তখন হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের এই এটা হচ্ছে স্লিপ অ্যাক্টিভিটি বোঝানোর জন্য এটা হচ্ছে পাতলাগুলো। আর বড় যেগুলো আছে, এইখানে যে কোনটা দেখালাম, এটা একটা হচ্ছে টুইন হয়েছে, আরেকটা টুইন হয়েছে এখানে, এই যে এই গ্রেইনের মধ্যে এইখানে আরেকটা টুইন হয়েছে, এটা একটা টুইন। হ্যাঁ, একইভাবে এরকম একটু বড় টাইপের যদি আর দেখতে পাচ্ছি না, এগুলো হচ্ছে স্লিপ অ্যাক্টিভিটি। হ্যাঁ, এগুলো সব হচ্ছে স্লিপ অ্যাক্টিভিটি, এই স্লিপ অ্যাক্টিভিটি। আর এইখানে আরেকটা টুইনিং মনে হয় আছে, এইটা মনে হয় আমি বোঝা যাচ্ছে না, এটা হতে পারে। কিন্তু এইখানে একটা টুইনিং ওয়ান, আর এখানে আরেকটা টুইনিং, এই দুটো টুইনিং আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। স্যার এটা কি প্লেন চেঞ্জ হচ্ছে দেখা স্যার, কালার ডিফারেন্স হয়েছে? হ্যাঁ, আমরা মনে করো কি ওই যে আমাদের একটা ক্রিস্টালকে আরেকটা ক্রিস্টালের ডিফারেন্ট কালার আমরা কখন দেখি অপটিক্যাল মাইক্রোস্কোপে? যখন তার প্লেন ডিফারেন্ট থাকে তখন আমরা ডিফারেন্ট কালার দেখি না, মানে শেডটা ডিফারেন্ট হয় না। গ্রে স্কেলও যদি দেখো, গ্রে স্কেলের ভ্যালুগুলো মনে করো একটা হতে হতে 100, আরেকটাতে গ্রে স্কেলের ভ্যালু যদি 0 থেকে 255 চিন্তা করো, নানা রকমের পাই। তো এই যে এখানে আমরা সুন্দর করে দেখতে পাচ্ছি, আর অন্য ডিফরমেশন নাই। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? অনেকগুলো গ্রেন দেখতে পাচ্ছি না, এক একটা গ্রেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা গ্রেন দেখতে পাচ্ছি। এই গ্রেনের ভিতরে দেখো একটা ডিফারেন্ট একটা কিছু দেখতে পাচ্ছি না, একটা এন্ড থেকে এক গ্রেনে এন্ড বাউন্ডারি থেকে আরেক গ্রেনে বাউন্ডারি পর্যন্ত চলে গেছে।
দেখা যাচ্ছে? এটা তো খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই না? এই যে এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে আমাদের টুইন। এটা হচ্ছে আমাদের এক ধরনের ডিফর্মেশন হয়েছে। আমরা এর আগে যে ডিফর্মেশন গুলো ছিল, এই যে এই ছবিটাতে দেখো, এই যে স্লিপের কারণে দেখো পুরো ব্রেনে আমাদের এরকম হয়েছে। এভাবে করে করে আমাদের ডিফর্মেশন হয়েছে এখানে। এই ডিফর্মেশন হলো, আবার টুইনের কারণে এখানে আমাদের ডিফর্মেশন হলো। আর এখানে হচ্ছে শুধুমাত্র টুইনের কারণে কি পরিমাণ ডিফর্মেশন হচ্ছে সেটা দেখানো হচ্ছে, টুইনের অ্যাক্টিভিটিটা দেখানো হচ্ছে। বেসিক্যালি আমাদের টুইনিং এ কি হয়, এই একটা অংশ যখন টুইনিং হবে পুরো এই অংশটুকুই আমাদের শেয়ার হয়ে স্টেপ তৈরি করে ফেলবে। একটা রোটেট করলো বা যেই করুক করে সে এই পুরো অংশটুকু একসাথে একটা স্টেপ তৈরি করবে। আর স্লিপে কি হয়, প্রতিটা টুকরা 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 ছোট 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 করে স্টেপ তৈরি করবে। এটা হচ্ছে টুইন আর স্লিপের পার্থক্য। দুইটাই পার্টিকুলার ক্রিস্টালোগ্রাফিক প্লেন এবং ডিরেকশনে হয়। দুইটা মেইন পার্থক্য হচ্ছে, একটা হচ্ছে আমাদেরকে একটা ব্লক আকারে ডিফর্মেশন হবে, গ্রেনটা রোটেট করবে করে করবে, আর স্লিপ হচ্ছে আমরা জানি কি প্রতিটা সিঙ্গেল সিঙ্গেল বন্ড ভেঙে ভেঙে তারপরে যাবে। এখন হচ্ছে আমরা টুইনিংটা খুবই মজার। মনে করো টুইনিংটা কি করে, স্লিপ হতে সাহায্য করে। কিভাবে তারা সাহায্য করে আমরা জানি কি, একটা পার্টিকুলার ওরিয়েন্টেশনের সিমিট ফ্যাক্টর যদি মনে করো হাফের কাছাকাছি থাকে, তাহলে সেখানে আমাদেরকে মনে করো 45 ডিগ্রি যদি করে থাকে, তাহলে সেখানে আমাদের কি হবে, স্লিপ হবে, তাই না? কে হ্যান্ড রেজ করেছো কে? হ্যাঁ সীমান্ত বলো। স্যার সাধারণত যেটা হয় আর কি, এটা অ্যাকচুয়ালি এখনকার কোশ্চেন না, মানে গ্রেন বাউন্ডারিতে তো মনে করেন হচ্ছে সব ধরনের ক্র্যাক বা এই ধরনের কিছু প্রোপাগেট করে, মানে ম্যাটেরিয়াল ফেলিওর হচ্ছে গ্রেন বাউন্ডারিতে বেশিরভাগ সময় হয়। তো মানে গ্রেইনের ভিতরে যখন টুইন হয় তাহলে কি মানে ম্যাটেরিয়াল ফেলিওর কি টুইনের মধ্যে হইতে পারে না? আমার তো মানে না, যদি এইভাবে বলি টুইনিংটা হচ্ছে কি, আমার তো মানে স্লিপের ভিতরে কি আমাদের ম্যাটেরিয়াল ফেল করতে পারে? মনে করো তোমার প্রশ্নটা হচ্ছে ডিসলোকেশনের কারণে, মনে করো আমাদের ব্রেন বাউন্ডারিতে যে ফেল করবে, ব্রেন বাউন্ডারিতে ফেল করবে কিসের কারণে? ব্রেন বাউন্ডারিতে ফেল করতে হলে এই জায়গাটাতে আমাদেরকে স্ট্রেস এসে জমা হতে হবে, তাই না? জি স্যার। স্ট্রেস জমা হতে পারে কি ডিসলোকেশনের কারণে জমা হতে পারে। ডিসলোকেশন যদি আসে, প্রচুর পরিমাণে ডিসলোকেশন আসে, এক জায়গাতে পাইল আপ হয়, তখন সে একটা ফোর্স দিলে, তখন তুমি যদি সেই ফোর্সটাকে যদি রিল্যাক্স করতে না পারো বা অ্যাকোমোডেট করতে না পারো, তখন সেখানে আমাদের ফেল হবে। টুইনিং কি করতেছে, টুইনিং হচ্ছে আমাদের একটা ডিফর্মেশনের মেকানিজম, যেটার কারণে আমাদের এই ক্রিস্টালের এই মনে করো 9 নাম্বার ক্রিস্টালটার ভিতরে একটা পার্ট রোটেট করে একটা ডিফারেন্ট একটা ওরিয়েন্টেশনে 9 প্রাইমে সে চলে গেল। সে যখন ডিফারেন্ট ওরিয়েন্টেশনে চলে গেল, সে কি করলো, একটু অ্যাটম গুলোকে একটু মুভ করালো। আমরা জানি কি অ্যাটম মুভমেন্ট মানেই হচ্ছে কি স্লিপ, তাই না? একটু যখন পাশাপাশি যখন একটু মুভ করে যায় সেটা হচ্ছে স্লিপ। ডিফিউশনের সাথে আমরা এটা কনফিউজ করব না। তাই হচ্ছে টুইনিং এর কারণে টুইনিং ইনডিউসড ক্র্যাকিং হতে পারে। টুইনিং ইনডিউসড ক্র্যাকিং হবে কোথায়, টুইনিং এর ভিতরে না হয়, সে টুইনিং ইনডিউসড ক্র্যাকিংটা সে কোথায় করতে পারে, সে যদি ঠিকমতো পুরোপুরি টুইনিং না হয় সে ব্রেন বাউন্ডারিতে হতে পারে, অথবা টুইনিং যখন তৈরি হচ্ছে হওয়ার সময় যদি এখানে একটা অবস্টাকল থাকে, সেই অবস্টাকলে এসে সে করতে পারে। মানে এরা নিজেরা করবে না, নিজেরা হয় না, কিন্তু এরা অন্যের মধ্যে সেই জিনিসটাকে, তারা কোথাও যখন তার এনার্জিটাকে যখন সে ট্রান্সফর্ম করতে পারবে না, তখন সে যে ইন্টারফেসটা থাকবে সেই ইন্টারফেসে এসে তারা ক্র্যাক ঘটাতে পারে বা ফেলিওর ঘটাতে পারে। ঠিক আছে? আর টুইনিংটা হচ্ছে স্লিপের তুলনায়, ডিসলোকেশনের তুলনায় অনেক বেশি দুর্বল। মানে তারা খুব প্রথম দিকে অল্প কিছু স্ট্রেইনে তারা থাকে, লেটার স্টেজেস অফ স্ট্রেনিং এ তারা ওভাবে তারা থাকে না। বেসিক্যালি আমাদের টুইনিং এ কি হয়, আমরা টুইনিং এ মনে করো আমরা দেখি একটা গ্রেন গুলো 40 ডিগ্রি হলে আমরা জানি টুইনিং হবে। একটা ক্রিস্টালে মনে করো 100টা প্লেন আসছে, যেটা হচ্ছে 43 ডিগ্রি করে আসছে, তাহলে 100টা, এবং আরো মনে করো 2000 প্লেন দেখা গেল, খুঁজে দেখা গেল যে সেটা আসছে হচ্ছে 25 ডিগ্রি করে। তাহলে কি হলো, এই 100টা প্লেনে সে ডিফর্মেশন শুরু করে দেবে, তাই না? এই 2000টাতে সে শুরু করবে না, ওয়েট করবে। এখন যদি কোনো কারণে এটা হচ্ছে মনে করো ট্রেনিং যখন শুরু হয় তখন কি হয়, 0.1, 0.2, 0.3, 0.4 এভাবে করে করে মনে করো 0.9 এ যে ম্যাটেরিয়াল ফেল করলো। 0.1 স্ট্রেন যখন শুরু হলো তখন 100টাতে শুরু হলো,
একই সাথে যখন এখানে কি হবে, অল্প স্ট্রেনে কি বলেছে, টুইনিং চালু হয়। টুইনিং কি করে, টুইনিং একটু আগে বলেছি গ্রেন গুলোকে রোটেট করে, আমি এখন দেখাচ্ছি গ্রেন গুলোকে সে রোটেট করে। গ্রেন গুলোকে যখন সে রোটেট করায় টুইনিং মেকানিজমে, গ্রেন রোটেট করানো মানে কি, গ্রেনের আগে যদি ওরিয়েন্টেশন যদি থাকে মনে করো 10 ডিগ্রি, সে হয়তো আরো 10 ডিগ্রি রোটেট করায় দিল। যখন গ্রেন গুলো দেখা গেল যে টেনসাইল এক্সিসের সাথে, লোডিং এক্সিসের সাথে একটু আরেকটু ফেভারেবলি তারা ওরিয়েন্টেড হয়ে গেল। মনে করো এখানে 2000টা গ্রেন ছিল 25 ডিগ্রি, সে কি করলো, টুইনিং কি করলো, এখান থেকে আরো 400টা গ্রেনকে সে 20 ডিগ্রি মনে করো রোটেট, ধরো 15 ডিগ্রি রোটেট করে দিল। তাহলে কি করলো, আরো 400টা গ্রেন হচ্ছে 40 ডিগ্রি রোটেট করে গেল। তার মানে কি, সে সিমেন্ট ভ্যালু অনেক অনেক বেড়ে গেল না, সিমেন্ট ফ্যাক্টরটা। তখন এই 400টা গ্রেনও কি হবে, ইমিডিয়েটলি আমাদের স্ট্রেনিং শুরু হয়ে যাবে, মানে ডিফর্মেশন শুরু হয়ে যাবে, স্লিপ অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে। তার মানে টুইনিং আমাদের কি করছে, ডিফর্মেশনকে আরো কন্টিনিউ করতে তারা আমাদেরকে হেল্প করছে, ঠিক আছে। তাহলে বেসিক্যালি কি হয়, আমরা যদি একটু এরকম করে একটু ডিম্বাকার চিন্তা করি, অ্যাটম গুলো এইভাবে সবগুলো আমাদের এইভাবে করে একটা পার্টিকুলার ডিরেকশন ওরিয়েন্টেড হয়ে আছে। এখন কোনো কারণে দেখা গেল যে ওইটার ভিতরে আমাদের এই একটা পার্টিকুলার দুটো প্লেনে আমাদের টুইনিং হবে, পাওয়া গেল যে এখানে আমাদের এই সব কিছু শর্ত মিট করছে, তারা এই জায়গাতে টুইনিং হবে। তখন কি করবে, এই গ্রেনটা একটু রোটেট করবে, এটাও একটু রোটেট করবে, এটা একটু রোটেট করবে। এই অংশটুকুতে কোনো কিছু ঘটবে না, এই অংশটুকু কিছু ঘটবে না, এই অংশটুকু কিছু ঘটবে না। এই অংশটুকুতে কি করবে, গ্রেন গুলো মনে করো 10 ডিগ্রি করে রোটেট করে গেল। রোটেট যদি করে যায় তাহলে কি হলো, তার পজিশন ছিল এইখানে, সে পজিশনটাকে চেঞ্জ করে ফেললো না, সে পজিশনটা চেঞ্জ করলো না। পজিশন যখনই সে চেঞ্জ করলো, তার পজিশন চেঞ্জ করার কারণে করেসপন্ডিং যে পরের যেগুলো ছিল সেখানে রোটেট করেনি, কিন্তু সেই জায়গাও কিন্তু আমাদের কি দেখো তার অবস্থান চেঞ্জ হয়ে গেল, তার ইনিশিয়ালি যা ছিল সেখানে কিন্তু সে আর নাই। এই যে রোটেট করার কারণে এই জায়গা রোটেট করলো, পরে সে এইটাকেও সে ইনডিউস করে দিল মুভ করো, রোটেট করলো এই অংশটুকু, সে এটাকে ইনডিউস করলো মুভ করো করে, এই অংশটুকুতে আমাদের একটা পার্মানেন্ট অ্যাটমিক মুভমেন্ট দেখা গেল, সেটা হচ্ছে আমাদের টুইনিং। টুইনিংটাকে মিরর বলা হয়। মিরর কেন বলা হয়, মনে করো এইখানে যদি আমরা যদি দেখি, এই অ্যাটমটাকে মনে করেছিল অরিজিনাল অ্যাটম, এটাকে আমি মুভ করাইলাম এইখানে মুভ করাইলাম। এই অ্যাটমটা ছিল মনে করো অরিজিনাল অ্যাটম, তাকে আমি এখানে মুভ করালাম। এইটা ছিল অরিজিনাল অ্যাটম, এটাকে আমি এইভাবে করে মুভ করালাম। এইভাবে করে করে মুভ করানো তো করতে আমাদের যে টুইনিং প্লেন থাকে, দেখা যাচ্ছে কি যে অংশটুকু টুইনিং হয়েছে, এই যে এখানে যেরকম টুইনিং হয়েছে এখানে টুইনিং হয় নাই, সেই দুইটাতে দেখা গেল যে আমি এমন ভাবে মুভ করালাম যে অংশটুকুতে টুইনিং হয় নাই, সেই জায়গার যে অ্যাটমের স্ট্রাকচার যেটা, সেটা টুইনিং যে জায়গায় হয়েছে সেটা একটা মিরর একটা ইমেজ তৈরি হয়। মনে করো আমি এমন ভাবে এগুলোকে মুভ করে এই যে পজিশন গুলো আসলো, সেটা দেখা গেলো যে জায়গাতে আনটুইন্ড আছে, যে জায়গাতে টুইন্ড হয়নি, যেরকম নন ডিফর্ম যেরকম সেরকম নন স্লিপ, সেরকম আনটুইন্ডের একটা ক্রিস্টাল স্ট্রাকচার, এবং এইটার ক্রিস্টাল চেইন মুভ করার পরে তারা একে অপরের মিরর ইমেজ তৈরি করে। এই মিরর ইমেজ যেটা তৈরি হচ্ছে, এই ঘটনাটা যখন টুইনিং হয় তখন আমাদের এরকম করে মিরর ইমেজ তৈরি করে। মিরর ইমেজটা কিভাবে তৈরি হয়, আমরা যদি চিন্তা করি, মনে করো এই ডটেড লাইনগুলো ছিল আমাদের অরিজিনাল প্লেন, এগুলো সব হচ্ছে আমাদের অরিজিনাল প্লেন। টুইনিং হচ্ছে এমন একটা পার্টিকুলার কিছু ক্রিস্টালোগ্রাফিক ওরিয়েন্টেশনে আমাদের সমস্যা ঘটবে, যেখানে হচ্ছে যখন আমি তাকে পরিমাণ শেয়ার দিলাম, শেয়ার দেওয়ার কারণে মনে করো এই প্লেনটা মুভ করে এই পজিশনে চলে গেল। এইটা যখন এই পজিশনে চলে গেল, দেখো এটা এক্সটেন্ড হয়েছে না, এই লাইনটা এক্সটেন্ড হয়েছে না, আগে যেটা যা সাইজ ছিল সেটা এক্সটেন্ড হয়েছে, মানে এখানে আমাদের ডিফর্মেশন ঘটলো, এক্সটেন্ড হয়েছে। এইটাও আমাদের কি হলো, এইটাও আমাদের এক্সটেন্ড হয়েছে না, লম্বা হয়েছে না। আবার এই প্লেনটার কথা চিন্তা করি, এই প্লেনটা কি হয়েছে, কনস্ট্রাকশন হয়েছে। এই প্লেনটা আবার কি হচ্ছে, এখানে আমাদের এক্সটেন্ড হয়েছে। এরকম করে কিছু প্লেন এক্সটেন্ডেড হবে, কিছু প্লেন আমাদের কনস্ট্রাক্টেড হবে। এর বাইরে আমি যা বললাম এর বাইরে বোঝার দরকার নাই, আমাদের আর লাগবে না। আমি যদি এখানে ফার্স্ট আনডিস্টর্টেড প্লেন লিখেছি, সেকেন্ড আনডিস্টর্টেড প্লেন লিখেছি, এগুলো আমাদের বোঝার দরকার নাই।
এগুলো আমাদের পিএইচডি লেভেলে পড়াশোনা, মাস্টার্স লেভেলে পড়াশোনা, আমাদের দরকার নেই। এখন টুইনিং কোথায় ঘটলো? টুইনিং ঘটলো এই প্লেনটা যেটা হচ্ছে থিটা করেছিল এই টুইনিং প্লেনের সাথে, এইটা এমন ভাবে রোটেট করে গেল, দেখো তার ভিতরে কি কোনো এক্সটেন্ডেড হয়েছে, এক্সটেনশন হয়েছে, সে আবার এই থিটা করেই রোটেট করে গেল। এই প্লেনটার কোনো ধরনের কি সাইজের পরিবর্তন হয়েছে? হয়নি কিন্তু। তাহলে এই যে থিটা ডিগ্রি করে সে মুভ করলো, এখানে থিটা করে সে রোটেট করে গেল, এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ডিস্টর্টেড আনডিস্টর্টেড প্লেন বলা হয়। টুইনিং হওয়ার ফলে বেসিক্যালি সেটাই ঘটবে। কিছু অংশে হচ্ছে আমাদের এক্সটেন্ডেড হবে, এক্সটেন্ডেড বা কন্ট্রাকশন আমাদের কিছু রিজিয়ন আমরা পাবো বা কন্ট্রাক্টেড রিজিয়ন পাবো। আর টুইনিং যেটা হবে সেইখানে আমাদের ব্রেন রোটেশন হবে, সবই হবে, কিন্তু তার ভিতরে অন্য কোনো ধরনের পরিবর্তন আর হবে না। অন্য কোনো ধরনের পরিবর্তন যেহেতু সে করছে না, তাই সেটাকে বলা হচ্ছে মিরর প্লেন সে তৈরি করছে। সে এখানে একটা মিরর ইমেজ তৈরি করছে, এইটার একটা মিরর, আনডিস্টর্টেড একটা মিরর এই ডিস্টর্টেড অংশে তৈরি হচ্ছে। এইটা হচ্ছে আমাদের টুইনিং। এই অংশটুকুতে আমাদের দেখো এখানে এখানে হচ্ছে আমাদের কিছু আমাদের এই যে স্লিপ দেখানো আছে, এই যে এই অংশগুলো হচ্ছে আমাদের স্লিপ। আর এই যে বড় বড় করে যেগুলো দেখতে পাচ্ছি এখানে একটু বড় বড় করে লম্বা লাইন, এগুলো হচ্ছে আমাদের টুইনিং। এটা হচ্ছে আমি বহুকাল আগের কথা, আমার পিএইচডি করার সময় ম্যাগনেসিয়াম একটা অ্যালয়তে এটা করেছিলাম। এই যে যদি দেখো এই হচ্ছে একটা বড় একটা গ্রেইন এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা বড় একটা গ্রেইন, পুরোটা মিলে একটা বড় একটা গ্রেইন। হ্যাঁ, এখানে রিক্রিস্টালাইজেশন হয়ে ছোট ছোট গ্রেইন তৈরি হচ্ছে, এই যে রিক্রিস্টালাইজেশন হয়ে ছোট গ্রেইন তৈরি হচ্ছে। হ্যাঁ, এই যে আমাদের, আর এই যে এইটা কি, এই জিনিসটা কি এখানে, এটা কি এখানে করে আমাদের এই যে টুইন হয়েছে, আমরা দেখো যে চিকুন ছোট করে আমাদের এখানে আমাদের টুইনিং হয়েছে। এইভাবে করে করে এই টুইন গুলো থেকে আবার আমাদের মনে করো দেখো টুইন গুলোতে আমাদের কি হয়, নতুন করে গ্রেন রিক্রিস্টালাইজ করে। টুইনিং এর উপরে গ্রেন গুলো রিক্রিস্টালাইজেশন হতে পারে। এইখানে দেখো আরেকটা টুইন দেখা যাচ্ছে, এইখানে একটা টুইনিং দেখা যাচ্ছে। এটা ডিফর্মেশন করার সময় এরকম করে টুইনিং তৈরি হয়। এই টুইন গুলো থেকে আমাদের নতুন নতুন করে আমাদের গ্রেন গুলো টুইনিং এর উপরে আমাদের গ্রেন তৈরি হতে পারে, যে গ্রেন গুলোকে আমরা বলি হচ্ছে ডিফাইন্ড গ্রেন অথবা রিক্রিস্টালাইজড গ্রেন। ডিফর্মেশন ব্যান্ড, শিয়ার ব্যান্ড আমরা পড়বো না, আমরা ওই ফ্র্যাকচার পড়ার সময় আমরা একটু পড়বো, এর বাইরে আমাদের আপাতত দরকার নেই এটা পাঠ। তো ধন্যবাদ, আমাদের ডিসলোকেশন শেষ। এটা আমি তোমাদের হ্যান্ডআউট সবকিছু দিয়ে দিয়েছি, সব কমপ্লিট। দুটো অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, এটা হ্যান্ডআউট দিয়ে দিয়েছি, পিডিএফ লেকচার সব দিয়ে দেওয়া হয়েছে। তোমরা নিজেরা এখন এটাকে পড়ে ফেলো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওখানে কিছু ম্যাথ আছে, আমি যদি পারি নেক্সট দিনে আমি হয়তো কিছু ম্যাথ করাতে পারি, অথবা আমরা পরের চ্যাপ্টারে আমরা চলে যেতে পারি। স্যার এখানে হোমোজেনাস আর হেটারোজেনাস এর মানে মানে কিসের উপর ভিত্তি করে করছে আর কি, মানে 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 ডিফারেন্সটা কি বুঝাইছে এখানে আর কি? হোমোজেনাস আর হেটেরোজেনাস, হোমোজেনাস কি হয় মনে করো কি, আমি হোমোজেনাস হচ্ছে আমার একটা মেটালের ভিতরে 10টা পজিশন আছে। হ্যাঁ, সব জায়গাতে একসাথে ওই ঘটনাটা ঘটবে, কোনো ধরনের বায়াসনেস ছাড়া। মনে করো আমি একটা পানির মধ্যে একটু চিনি ঢেলে দিলাম, পুরো চিনি সুন্দর করে মিশে গেল, একটা হোমোজেনাস একটা সলিউশন তৈরি হয়ে গেল, সব জায়গাতে সে চলে গেল। হোমোজেনাস নিউক্লিয়াস না কি হবে সব জায়গাতে একসাথে আমাদের হবে। মনে করো পুকুরে আমাদের কি বলো পদ্ম ফুল ফুটলো বা কচুরি পানা আসলো, কি হলো, পুরোটা জুড়ে একসাথে হলো, তাই না? হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের হোমোজেনাস নিউক্লিয়েশন। আবার মনে করো কি, আমি নিজে পুকুরের ভিতরে একটা একটা পিলার আছে, পিলারের চারদিকে কতগুলো কচুরি পানা এসে জমা হলো, সেটা হচ্ছে হেটেরোজেনাসলি ডিস্ট্রিবিউশন। হেটেরোজেনাসলি ডিস্ট্রিবিউশন কোথায় হলো, সে কই পাইলো, একটা পিলার পাইলো, পিলারটা হচ্ছে তার একটা হেটেরোজেনাস সোর্স, মনে করো একটা পার্টিকেল, সে তার চারপাশে দিয়ে একটা ফুল গাছ তৈরি হলো বা একটা কচুরিপানা কয়েকটা জমা হলো, সেটা হচ্ছে আমাদের হেটেরোজেনাসলি হলো। মানে হোমোজেনাসলি যখন হয় তখন পুরো জায়গাতে সব জায়গাতে একসাথে ঘটবে, একটা একটা গ্রেইনের ভিতরে সব জায়গাতে একসাথে ঘটবে। আর হচ্ছে হেটারোজেনাস হলে একটা পয়েন্টের উপর ভিত্তি করে বা একটা অন্য কোনো পার্টিকেলের উপর বেস করা হবে। হ্যাঁ, মানে হেটেরোজেনাস হচ্ছে 10টা পজিশন আছে, 10টার মধ্যে দুইটাতে আমাদের ঘটবে, দুইটাতে ঘটবে এবং ওই জায়গাতেই বেশি ঘটবে, বাকি একটা জায়গাতে আর কিছুই ঘটবে না, মানে সিলেক্টেড অংশে আমাদের ঘটবে, সেটা হচ্ছে হেটেরোজেনাস। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি।
ওকে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের কি সব জায়গায় কি প্রচুর বৃষ্টি হয়েছে নাকি আমাদের দিকে বেশ ভালোই বৃষ্টি হলো কালবৈশাখীর মতো করে? সকালে কি বৃষ্টি হয়েছে কারো? জি স্যার। জি Thank you very much. You may leave now. See you. Have a nice weekend. See you on Saturday.